প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বাসায় ভালো এবং সুস্থ আছো। আশা করি নিয়মিত তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি আলমী স্যার আজকে পড়াবো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়। আচ্ছা, আমার শিক্ষায় ইন্টারনেট। আসলে এখানে রয়েছে বিভিন্ন কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করেছে, আমরা সেগুলো ধীরে ধীরে জানতে পারবো। তো ডিজিটাল কন্টেন্ট কি? কোনো কন্টেন্ট যদি ডিজিটাল আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা গৃহীত হয়, তাহলে সেটি হলো ডিজিটাল কন্টেন্ট। তবে সেটি অ্যানালগ বা ডিজিটাল যে কোনো পদ্ধতিতেই সংরক্ষিত হতে পারে। ডিজিটাল কন্টেন্ট কম্পিউটার ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে। ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল কন্টেন্ট মূলত 4 প্রকার: টেক্সট বা লিখিত কন্টেন্ট, ছবি, শব্দ বা অডিও, ভিডিও ও অ্যানিমেশন। আসলে টেক্সট বা লিখিত কন্টেন্ট ডিজিটাল মাধ্যমে এখনও লিখিত তথ্যের পরিমাণে বেশি। সব ধরনের লিখিত তথ্য এ ধরার কন্টেন্ট। এর মধ্যে হচ্ছে নিবন্ধন, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ইবুক, সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি। এরপর হচ্ছে ছবি। সব ধরনের ছবি, ক্যামেরায় তোলা বা হাতে আঁকা বা কম্পিউটার দ্বারা সৃষ্ট সকল ধরনের ছবি এ ধরার কন্টেন্টের অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কন, কার্টুন, ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি ইত্যাদি। এরপর হচ্ছে শব্দ বা অডিও। শব্দ বা অডিও আকারে সকল কন্টেন্ট এই কন্টেন্টের অন্তর্ভুক্ত। যে কোনো বিষয়ের অডিও ফাইলে অডিও কন্টেন্টের পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে ভিডিও ও অ্যানিমেশন। বর্তমানে মোবাইল ফোনেও ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে। ইউটিউব বা এ ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বর্তমানে ইন্টারনেটে কোনো ঘটনা সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। একে বলা হয় ভিডিও স্ট্রিমিং। এমন কন্টেন্ট ও ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। এরপর আসি ইবুক বা ইলেকট্রনিক বুক বা ই বই হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। যেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয়, সে কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায়। অবশ্য এখন অনেক ইবুক কেবল ইবুক আকারে প্রকাশিত হয়, এগুলোর মুদ্রিত রূপ থাকে না। ফলে অনেকে এখন আর ইবুককে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ বলতে নারাজ। এ ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের ইবুক রিডার ইত্যাদির মাধ্যমে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন.কমের কিন্ডল সবচেয়ে জনপ্রিয় একটি ইবুক রিডার। এরপর হচ্ছে ইবুক রিডারের সুবিধা। ইবুক রিডারের সুবিধাগুলো হলো এই ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব। ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই। কম্পিউটার বা রিডিং ডিভাইসে ইবুক সহজে সংরক্ষণ করা যায়। ইবুক সহজে স্থানান্তরযোগ্য। ইবুকের তথ্য অনুসন্ধান সহজতর। ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই। ইবুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয়ী হয়। এগুলো হচ্ছে ইবুকের সুবিধা। এরপরে বিভিন্ন ধরনের ইবুক বাজার রয়েছে। ইবুকগুলোকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। দেখি ইবুকগুলো কী কী। প্রথম হচ্ছে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। এর ধরনের ইবুকগুলো মুদ্রিত বইয়ের মতো থাকে। সচরাচর এগুলো PDF ফরম্যাটে প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণ বই একসঙ্গে অথবা আলাদা হিসেবে পাওয়া যায়। 2 হচ্ছে যে বইগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, এগুলো সচরাচর HTML এ প্রকাশিত হয়। এগুলো বইয়ের ওয়েবসাইটেও বলা যায়। 3 রয়েছে মুদ্রিত বইয়ের মতো কিছুটা বাড়তি সুবিধা সহ ইবুক। এই বইগুলো কন্টেন্ট ছাড়াও পাঠকের নিজের লেখা নোট, শব্দার্থ জানা ইত্যাদি সুবিধা থাকে। এগুলো বেশিরভাগই ফরম্যাটে প্রকাশিত হয়। ইবুকগুলো সাধারণত কোনোটি কেবল কোনো ডিভাইস দ্বারা পড়া যায়। যেমন ফিডস বা আইবুক রিডার পড়ার উপযোগী হচ্ছে ইবুক। তারপর 4 রয়েছে চৌকস ইবুক। এই বইগুলোতে লিখিত অংশ ছাড়া অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে। এই জন্য এইগুলোকে স্মার্ট ইবুক বলা হয়। এইগুলো কন্টেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ। এতে যেমন কুইজের ব্যবস্থা থাকে এবং কুইজগুলোর উত্তর করারও ব্যবস্থা থাকে। সাথে সাথে উত্তরটি সঠিক হয়েছে কিনা তা জানার জন্য বিভিন্ন ব্যবস্থা থাকে। এছাড়া এই ধরনের কন্টেন্টগুলোতে বা ইবুকগুলোতে ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে। তবে অনেক ক্ষেত্রে উৎপাদনকারী বা নির্মাতারা এই সকল ইবুকে এমন ফরম্যাটে তৈরি করেন যা কেবল নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে। যেমন ওপেন কম্পিউটার তৈরি আইবুক কেবল আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে ভালোভাবে
চলে। 5 রয়েছে ইবুক অ্যাপস। এক্ষেত্রে ইবুকটি নিজে একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়। অ্যাপস ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায়। মুদ্রিত বইয়ের মতো ইবুকও কম্পিউটারের আওতায় প্রকাশিত হয়ে থাকে। এ হলো ইবুকের বিভিন্ন প্রকারভেদ। এরপরে আমরা বলব আমাদের শিক্ষা ব্যবস্থায় ইন্টারনেটের ব্যবহার। আমাদের বর্তমানে ই লার্নিং নিয়ে প্রোগ্রামরা আলোচনা করছি। এদিকে জেনেছি আমাদের রেডিও, টেলিভিশন, সিডিরম, ডিজিটাল নেটওয়ার্ক, ইন্টারনেটের নানা প্রকার ব্যবহার করে শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। বর্তমানে আমরা ইন্টারনেট শব্দের সাথে পরিচিত অনেকে ইন্টারনেট ব্যবহার করছি। এই প্রযুক্তিটি সারা বিশ্বে একটি বড় পরিবর্তন এনে দিয়েছে। কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করার জন্য আমাদের অবকাঠামো এবং আর্থিক সচ্ছলতা থাকতে হবে। প্রথমে আসি আমাদের ইন্টারনেট ব্যবহার করতে প্রথমে কম্পিউটার বা স্মার্টফোন দরকার। ইদানিং মোবাইল ফোন প্রযুক্তি উন্নতি হওয়া এবং মানুষের প্রয়োজনীয়তার ভিতরে চলে আসার কারণে এখন আমাদের স্মার্টফোন টেলিফোন হিসেবে চলে এসেছে। স্মার্টফোনে আমরা ইন্টারনেট পাওয়া যায়। তবে স্মার্টফোনের একটা বড় অসুবিধা হচ্ছে স্মার্টফোনের স্ক্রিনটা ছোট, যার কারণে এটি শিক্ষার সামগ্রী হিসেবে ব্যবহার করা কঠিন। তবে আসল কথা হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার পাশাপাশি এমন একটি ডিভাইস আবিষ্কৃত হয়েছে বা আমাদের মাঝে আসছে, সেটি ট্যাবলেট নামে পরিচিত। এটি শিক্ষার কাজে ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে এবং এছাড়াও এই ট্যাবলেটের জন্য বিভিন্ন ধরনের উপযোগী করে শিক্ষার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো বর্তমানে তৈরি হচ্ছে। এক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের জন্য কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন আমাদের কাজে আসলেও আমরা ইন্টারনেটের সুবিধা পাইতে পারি না, কারণ এখানে পেতে হলে আমাদের ইন্টারনেট সংযোগ দরকার। আবার ইন্টারনেট সংযোগ সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় সংযোগ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও স্পিডও থাকে না। আর যদি স্মার্ট ডিভাইসগুলো আমাদের হাতে থাকে বা আমরা প্রযুক্তি সুবিধাগুলো যদি পেয়ে থাকি, কিন্তু ইন্টারনেট যদি সঙ্গে না থাকে বা ইন্টারনেট সঙ্গে স্পিড যদি কম থাকে, তাহলে ইন্টারনেট সংযোগের যে সুবিধা সেটা আমাদের কাছে অর্থহীন বলে মনে হবে। আবার ভালো একটা স্পিড মানে ইন্টারনেট ব্যবহার করতে যে পরিমাণ টাকা খরচ করতে হয় তা আমাদের সাধারণ মানুষের বাইরে। তাই ইন্টারনেট ব্যবস্থা সহজলভ্য করে ইন্টারনেট সুবিধা ভোগ করার জন্য আমাদের দেশে ইন্টারনেটের ব্যবহার বিনামূল্যে ব্যবহারের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আমাদের দেশে সকল ছাত্রছাত্রীর হাতে ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাবলেটের সুবিধা থাকে এবং দ্রুতগতি ইন্টারনেট অর্থাৎ ব্র্যান্ডউইথ যেটাকে আমরা বলি, সেটা ব্যবহার করলেও পুরোপুরিভাবে আমাদের শিক্ষার্থীরা সেটি সুবিধা নিতে পারবে না। কারণ আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য যে উপযোগী কন্টেন্ট দরকার সেই পরিমাণ কন্টেন্ট ইন্টারনেটে নেই। অর্থাৎ এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় উপযোগী কন্টেন্ট ইন্টারনেট থেকে পাচ্ছে না। তবে আশার কথা বর্তমানে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত পর্যায়ে তারা শিক্ষার্থীদের জন্য উপযোগীকর বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে এবং ইন্টারনেটে সেটি দিয়ে দিচ্ছে, ফলে সেটি শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব রয়েছে এক্ষেত্রে ইন্টারনেট থেকে এই বিপুল পরিমাণ তথ্য থেকে, অর্থাৎ বিশাল একটা জ্ঞান ভাণ্ডার থেকে তাদের প্রয়োজনীয় শিক্ষোপযোগী তথ্য খুঁজে পেতে হলে তাদেরকে ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা জানতে হবে। এক্ষেত্রে তারা দক্ষ হতে হবে কীভাবে সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্যটি খুঁজে পেতে হয়। শুধু সার্চ ইঞ্জিন ব্যবহারের দক্ষতা থাকলে হবে না, তাদেরকে ইংরেজি বিষয়ে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে যাতে ইন্টারনেট থেকে তার প্রয়োজনীয় তথ্যটি খুঁজে পেতে পারে। বর্তমানে ইন্টারনেটে গণিতের কিছু চমৎকার কিছু সাইট রয়েছে যেখানে গণিতের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তাছাড়া রয়েছে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার, হাতে কলমে এক্সপেরিমেন্ট করার কিছু সাইট। এছাড়াও কিছু উৎসাহী মানুষ মিলে তারা একটা গ্রুপ তৈরি করেছে, যে কোনো সময় তাদের কাছে প্রশ্ন করলে সে বিষয়ে উত্তর পাওয়া যায়। বাংলা শিক্ষা দেওয়ার জন্য ইন্টারনেটে অনেক চমৎকার কিছু সাইট রয়েছে যেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। এরপর আসে ইন্টারনেট ও আমার পাঠ্যপুস্তক বইগুলো। এতক্ষণ পর্যন্ত আমরা বললাম যে একজন শিক্ষার্থীকে ইন্টারনেট ব্যবহার করার জন্য তথ্য প্রযুক্তির ডিভাইসগুলো এবং মোবাইল, স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপ, ট্যাবলেট, পিসি ইত্যাদি কথা বললাম। সেই সাথে আমরা ইন্টারনেট সংযোগের কথা বললাম। এরপরে বললাম শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন কন্টেন্টের কথা। এখন কথা হচ্ছে আমরা ধরে নিলাম ইন্টারনেট পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে। এখন কথা হচ্ছে এই সুযোগটা আমাদের শিক্ষার্থীরা সমানভাবে সবাই গ্রহণ করছে কি না। এই ইন্টারনেটের ব্রডব্যান্ডের কানেকশন ব্র্যান্ডউইথ অনেক ভালো হওয়ার পরও দেখা যাবে কিছু কিছু শিক্ষার্থী সেটি তার পড়াশোনার কাজে ব্যবহার না করে কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগ সাইটে সময় নষ্ট করছে। তবে অন্যদিকে ভালো দিকের কাজে কিছু শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহণ করে তারা কম্পিউটারে প্রোগ্রামিং শিখছে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বইগুলো ইন্টারনেটে পাওয়া যায়।
অর্থাৎ এক্ষেত্রে যদি তোমাদের মধ্যে কেউ যদি বই হারিয়ে ফেলে বা বই নষ্ট করে ফেলে, সেগুলো ইচ্ছে করলে ইন্টারনেট থেকে বইটি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও আরেকটি ভার্সন ইন্টারনেটে তোমাদের বইগুলো সফটওয়্যার ভার্সনের সাথে সাথে সেগুলো কন্টেন্ট মিলিয়ে অডিও ভার্সনও সংকলন করা হয়েছে। আর সেটি করা হয়েছে যারা সাধারণত দৃষ্টি প্রতিবন্ধী, যারা সাধারণত দেখে পড়তে পারে না, তারা শব্দ বা অডিওর মাধ্যমে বইগুলো পড়ার বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা বিশেষভাবে উপকৃত হয়। এক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড NCTB সাইট থেকে তুমি তোমার বইটি বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া তোমার বইটি পাঠ করার জন্য তোমার আরও বিভিন্ন সহায়ক বইয়ের দরকার হতে পারে, সেগুলো তুমি ইন্টারনেট থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো, যার জন্য তোমার কোনো মূল্য পরিশোধ করতে হবে না। তবে আমাদের শিক্ষার্থীদের এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে কপিরাইট আইন ভাঙা না হয় বা বেআইনিভাবে কোনো কিছু নামিয়ে নেওয়া না হয়। আরেকটি মজার বিষয় তোমাদেরকে জানাতে চাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাতে আমাদের এত বেশি উন্নতি হয়েছে, আমাদের দেশের সব স্কুল কলেজ ছাত্রছাত্রী তাদের শখের বিষয় বিজ্ঞান, গণিত কিংবা সাহিত্যের ক্লাব তৈরি করে। আর এই সাহিত্য ক্লাব তৈরির জন্য তাদেরকে সশরীরে একটি নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে হয় না, বিশ্বের যে কোনো জায়গা থেকে উক্ত ক্লাবে অংশগ্রহণ করতে পারে এবং তারা সবাই মিলে পাঠ্যগতের বিষয়গুলোকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। এ হলো আমার ইন্টারনেট, আমার পাঠ্য বিষয়গুলো। এরপর আসি আমার ভবিষ্যৎ ও ক্যারিয়ার ICT। বর্তমান যুগ তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করছে। নিজের ক্যারিয়ার ক্ষেত্রে তা ICT দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে যথেষ্ট সচেষ্ট হতে হবে। সাধারণ অফিস সফটওয়্যার ব্যবহার, ইন্টারনেট, ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রায় সব কিছুতে প্রাথমিক দক্ষতা না থাকলে বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক কোনো চাকরি তো নয় বা সাধারণ কোনো সনাতন ভিত্তিতে চাকরি পাওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে প্রোগ্রামিং, ওয়েবসাইট বিনির্মাণ, কম্পিউটার নিরাপত্তা ইত্যাদি বিষয়দের কাজের চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, মোবাইল কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন, এমনকি হাজারো ক্যারিয়ার কথা আমরা বলতে পারি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাংলা প্রোগ্রামিংয়ের সম্ভাবনার দ্বার দিন দিন উন্মোচিত হচ্ছে। বর্তমানে প্রোগ্রামিংয়ের চাহিদা অনেক বেশি, সব কিছু এখন কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে। বিভিন্ন সফটওয়্যার দিয়ে এখন প্রোগ্রাম তৈরি করা হয়। স্মার্টফোন বিভিন্ন অ্যাপস প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা হচ্ছে। প্রযুক্তি যেভাবে আগাচ্ছে, একটা সময় দেখা যাবে আমরা অফিসে বসে ঘরের বাতি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারছি। মোবাইল ফোন দিয়ে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। দিন দিন ইলেকট্রনিক ডিভাইসের আকৃতি সূক্ষ্ম হয়ে যাচ্ছে এবং এর কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রান্নাঘর থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত সব কিছু মানুষের হাতের নাগাদ চলে আসবে। এসব কিছু পরিচালিত হবে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমাদের দেশের প্রোগ্রামিংয়েরা ঘরে বসে গুগল, ইন্টেল, মাইক্রোসফট কর্পোরেশন, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারছেন। তাছাড়া ভালো প্রোগ্রামাররা ইচ্ছে করলে নিজেরা একটি ফার্ম খুলে বসতে পারেন। পেশা হিসেবে প্রোগ্রামের আলাদা একটা গুরুত্ব রয়েছে, কারণ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এই সেক্টরে নিজেকে প্রমাণের একটা সুযোগ থাকে। তাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে পড়াশোনার পাশাপাশি বিশ্বের অন্যান্য নামকরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান যেমন মাইক্রোসফট, গুগল, ইন্টেল, ফেসবুক ইত্যাদি প্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে। এই জন্য এছাড়াও শুধু যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে কর্মক্ষেত্রে কাজের একটা সুযোগ হয়েছে তা না, এক্ষেত্রেও আমাদের যারা ICTতে নেটওয়ার্কিং কাজ করার একটা সুযোগ রয়েছে। যেসব কোম্পানিগুলো নিজেরা সার্ভার তৈরি করে, কম্পিউটার তৈরি করে, রক্ষণাবেক্ষণ করে এবং তাদের দক্ষ লোকের প্রয়োজন হয়, এক্ষেত্রে তারা উন্নত দেশগুলো ভালো ভালো কোম্পানিতে নিজের কর্মীদের দুষ্প্রাপ্যতার কারণে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে কর্মীদের কাজের একটা সুযোগ দেয়। কারণ আমাদের দেশের কর্মীরা বিশ্বমানের। বর্তমানে আমাদের দেশের প্রোগ্রামার সহ অনেক ICT কর্মী ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আমেরিকা, কানাডা, ব্রিটেন সহ বিশ্বের উন্নত দেশগুলোতে বড় বড় কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছে। আর বর্তমানে এই তথ্য প্রযুক্তির দক্ষ লোকের চাকরির চাহিদা দিন দিন বেড়ে চলেছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এর চাহিদা 2 থেকে 3 গুণ বাড়বে বলে অনেকে ধারণা করছেন। এবং এছাড়াও বাংলাদেশে ইতিমধ্যে বেশ কিছু সফটওয়্যার ফার্ম গড়ে তুলেছে, যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার, মোবাইল অ্যাপস তৈরি করে বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করছে। এটি আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়।
বর্তমান প্রজন্ম শিক্ষার্থী এ পেশার সাথে জড়িত হয়ে পড়ছে। ভবিষ্যতে এই সেক্টরে আরও অনেক দক্ষ কর্মীর প্রয়োজন হবে, তাই ক্যারিয়ার হিসেবে আইসিটির সম্ভাবনা অনেক উজ্জ্বল। এইসব বিবেচনা করে নিজের আইসিটির দক্ষতা বাড়িয়ে এখন থেকে সচেষ্ট হওয়া প্রয়োজন। এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের পাঠ। আশা করি যতটুকু করেছি ততটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর যেহেতু তোমাদের বর্তমান সরকার অ্যাসাইনমেন্ট ভিত্তিক পড়াশোনা শুরু হচ্ছে, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। আর এই অধ্যায়টি অ্যাসাইনমেন্টের বিষয়ে অন্তর্ভুক্ত, তাই এই চ্যাপ্টারটা তোমাদেরকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। আশা করি তোমরা বাসায় বসে অধ্যায়টা ভালোভাবে পড়বে, বুঝবে এবং সেটি অ্যাসাইনমেন্টের জন্য কাজে লাগে সে ব্যবস্থা করবে। আর যতটুকু পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।